এক নদীর তীরে জন্ম নিয়েছিল এক সাম্রাজ্য। বিজয়নগরের রাজনীতি, মানুষের প্রেম আর ক্ষমতার নীরব সংঘর্ষ সব মিলিয়ে এক অনন্য গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে। আজ ষষ্ঠ অংশ শুরু করি। দ্বিতীয় পর্ব 4। অর্জুন বর্মা সভাগৃহ হইতে বাহির হইয়া অতিথি ভবনে ফিরিয়া আসিল। রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার হৃদয় আনন্দে পূর্ণ। সে নিজ কক্ষে ফিরিয়া আবার শয্যায় শয়ন করিল। রাজদত্ত পানটি মুখে মিলাইয়া গিয়াছে, কেবল একটি অপূর্ব স্বাদ মুখে রাখিয়া গিয়াছে। মন নিরুদ্বেগ। রাজা তাহাকে সৈন্যদলে গ্রহণ করিবেন, বিদেশে তাহার গ্রাসাচ্ছাদনের আর চিন্তা থাকিবে না। শুইয়া শুইয়া অর্জুনের দেহ মন মধুর জরিমায় আচ্ছন্ন হইয়া পড়িল। 2 দণ্ড পরে তন্দ্রা জরিমা কাটিলে সে শয্যায় উঠিয়া বসিয়া আলস্য ত্যাগ করিল। দেখিল পরিচারক কখন তাহার শয্যা পাশে এক প্রস্থ নূতন বস্ত্র ও উত্তরীয় রাখিয়া গিয়াছে। এদিকে দিনের তাপও অনেকটা কমিয়াছে। অপরাহ্ন সমাগত। অর্জুন নব বস্ত্র পরিধান করিয়া রাজার উপহার স্বর্ণমুদ্রাটি উত্তরীয় প্রান্তে বাঁধিয়া উত্তরীয় স্কন্ধে নগর পরিভ্রমণে বাহির হইল। রাজ পুরভূমির উত্তর অংশে রাজকীয় টঙ্কশালার পাশ দিয়া পান সুপারি রাস্তা আরম্ভ হইয়া সিধা পূর্ব দিকে গিয়াছে। এই পথ প্রস্থে 40 হস্ত, দৈর্ঘ্যে 12 হস্ত। ইহাই বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথ। পান সুপারি রাস্তা নাম হইলেও পান সুপারির দোকান এখানে অল্পই আছে। এই রাস্তার 2 পাশ জুড়িয়া সোনা, রূপা, হীরা জহরতের দোকান। প্রধান রাজপুরুষদের অট্টালিকা, নগর বিলাসিনীদের রঙ্গভবন। ছোটখাটোর মধ্যে আছে মিঠাই অঙ্গদি, ফুলের দোকান, শরবতের দোকান। সায়ংকালে পান সুপারি রাস্তায় উচ্চকোটির নাগরিক নাগরিকার সমাগম হইয়াছে। যানবাহন বেশি নাই, পদচারী অধিক। সকলের পরিধানে বিচিত্র সুন্দর বস্ত্র ও অলঙ্কার। তাহাদের তরা নাই। সকলে মন্থর চরণে চলিয়াছে। কেহ পানের দোকানে পান কিনিয়া খাইতেছে, কেহ পানশালায় শীতল শরবত পান করিতেছে। মেয়েরা ফুল কিনিয়া কণ্ঠে কবরীতে পড়িতেছে। বিলাসিনীদের গৃহের সম্মুখে যুবকদের যাতায়াত একটু বেশি। বিলাসিনীরা গৃহ সম্মুখে উচ্চ চত্বরের উপর কাষ্ঠাসনে বসিয়াছে। তাহাদের দেহের উচ্ছ্বলিত যৌবন সূক্ষ্ম অচ্ছাভ মল্লবস্ত্রে ঈষদ আবৃত। কাহারও কবরীতে দাসী চাঁপা ফুলের মালা জড়াইয়া দিতেছে, কেহ তাম্বুল রাগে অধর রঞ্জিত করিয়া পরিচারিকাদের সঙ্গে রঙ্গ রসিকতা করিতেছে। তাহাদের বিদ্যুৎ বিলাসের ন্যায় হাস্য কটাক্ষ মুগ্ধ পথিকজনের চক্ষু ধাঁধিয়া দিতেছে। অর্জুন বর্মা অলস পদে চলিয়াছিল। চলিতে চলিতে সে কয়েকটি বিষয় লক্ষ্য করিল। বিজয়নগরের অধিবাসীদের মধ্যে ঘোর কৃষ্ণবর্ণ মানুষ বড় কেহ নাই। সকলেরই গায়ের রং অরুণাভ গৌর হইতে কচি কলাপাতার মতো কোমল হরিৎ পাণ্ডু। মেয়েরা সুগঠনা ও লাবণ্যবতী। এদেশের স্ত্রী পুরুষ কেহই পাদুকা পরিধান করে না। এমনকি রাজা যতক্ষণ রাজপুরীর মধ্যে থাকেন তিনিও পাদুকা ধারণ করেন না। গুলবর্গায় মুসলমানেরা চামড়ার সুরতোলা নাগরা পরে। দেখা দেখি উচ্চ শ্রেণীর হিন্দুরাও নাগরা পরে। এদেশে কেবল তুরানি তীরন্দাজেরা স্থূল বৃষ চর্মের ফৌজি জুতা পরে। এখানে মাথায় টুপি বা পাগড়ি পরার রেওয়াজ নাই। তুরানিরা ছাড়া সকলেই নগ্ন শির। এখানে নারীদের পর্দা বা অবগুণ্ঠন নাই। তাহারা সহজ
স্বচ্ছন্দতার সহিত পথে বাহির হয়। তাহাদের চোখের দৃষ্টি নম্র অথচ নিঃসংকোচ। তাহারা পরপুরুষ দেখিয়া ভয় পায় না। অর্জুনের বড় ভালো লাগিল। ফুলের মিশ্র সুগন্ধে আকৃষ্ট হইয়া অর্জুন এক ফুলের দোকানে উপস্থিত হইল। মালিনী একটি গৃহের সম্মুখভাগে প্রশস্ত বাতায়নের ন্যায় স্থানে বসিয়া ফুল বিক্রয় করিতেছে। গ্রীষ্মকালে রকমারি ফুলের অভাব। বিজয়নগর গোলাপ ফুলের জন্য বিখ্যাত। সেই গোলাপ ফুলের মরশুম শেষ হইয়াছে, তবু 2-4টা রক্তবর্ণ গোলাপ দোকানে আছে। স্তূপীকৃত সোনার বরণ চাঁপা ফুল আছে, আর আছে জাতি, জুথি, কাঞ্চন, অশোক। বাতায়নের তোরণ হইতে সারি সারি নবমল্লিকার মালা ঝুলিতেছে। মালিনী বসিয়া মাল্য রচনা করিতেছিল। অর্জুন বাতায়নের সামনে গিয়া দাঁড়াইতেই মালিনী চোখ তুলিয়া চাহিল। অর্জুন বলিল, মালা চাই। মালিনী একটু প্রগল্ভা, মুচকি হাসিয়া বলিল, কার জন্যে মালা চাই? নিজের জন্যে না নাগরীর জন্যে? অর্জুনও হাসিল, বলিল, আমি বিদেশী, নাগরী কোথায় পাব? নিজের জন্যে মালা। মালিনী ঘাড় কাত করিয়া অর্জুনকে দেখিল। বিজয়নগরে নাগরীর অভাব নেই। তোমার কোমরে টঙ্কা আছে তো? উত্তরীয়ের খুঁট হইতে সোনার টঙ্কা খুলিয়া অর্জুন দেখাইল। এই আছে। দেখিয়া মালিনীর চক্ষু একটু বিস্ফারিত হইল। সে বলিল, তবে আর তোমার ভাবনা কি? ও দিয়ে সব কিনতে পারো। কি চাই বলো? অর্জুন বলিল, আপাতত একটা মালা হলেই চলবে। মালিনী তখন দোদুল্যমান মাল্য শ্রেণী হইতে একটি মালা লইয়া অর্জুনকে দেখাইল। জুথি ও অশোক ফুলে গ্রথিত মালা। মালিনী বলিল, এটা হলে চলবে? এর মূল্য 3 দ্রহ্ম। এর চেয়ে ভালো মালা আমার দোকানে নেই। অর্জুন বলিল, হতেই হবে। মালিনী দীর্ঘ মালাটির 2 প্রান্ত হাতে ধরিয়া বলিল, এসো গলায় পরিয়ে দি। অর্জুন মালিনীর কাছে গিয়া গলা বাড়াইয়া দাঁড়াইল। মালিনী মালা গোল করিয়া তাহার গ্রীবার পিছনে বাঁধিয়া দিল। তারপর পিছনে সরিয়া গিয়া অর্জুনকে পরিদর্শন পূর্বক বলিল, বেশ দেখাচ্ছে। অপরিচিত যুবতীর সহিত এরূপ লঘু হাস্যালাপ অর্জুনের জীবনে এই প্রথম। সে হাসি মুখে মালিনীকে স্বর্ণমুদ্রা দিল। মালিনী তাহার আসনের তলদেশ হইতে 1 মুঠি রূপা ও তামার মুদ্রা লইয়া হিসাব করিয়া অর্জুনকে ফেরত দিল। বলিল, গুনে নাও। অর্জুন মাথা নাড়িল। এ দেশের মুদ্রা মান সম্বন্ধে তাহার কোনোই ধারণা নাই। সে ক্ষুদ্র মুদ্রাগুলি চাদরের খুঁটে বাঁধিল। মালিনী মিষ্ট হাসিয়া বলিল, আবার এসো। অর্জুন পিছু ফিরিতেই একটি লোকের সঙ্গে তাহার মুখোমুখি হইয়া গেল। শীর্ণ আকৃতি, বৈশিষ্ট্যহীন মুখ, বোধহয় ফুল কিনিতে আসিয়াছে। অর্জুন তাহাকে পাশ কাটাইয়া রাস্তায় উপনীত হইল এবং পূর্ব মুখে চলিতে লাগিল। কিছু দূর অগ্রসর হইয়া অর্জুন দেখিল রাস্তার ধারে একদল লোক জমা হইয়াছে। তাহাদের মাঝখানে কিরাত বেশি একজন লোক। কিরাতের মাথায় কড়ির টুপি, বাঁ হাতের মণিবন্ধে একটি উগ্রমূর্তি বাজ পাখি বসিয়া আছে। ডান হাতে খাঁচার মধ্যে একটি ধূম্রবর্ণ পারাবত। লোকটি সুর করিয়া বলিতেছে, আমার বাজ পাখি আমার পায়রাকে খুব ভালোবাসে। পায়রা বাজ পাখির বউ, কিন্তু বউয়ের স্বভাব ভালো নয়। সে মাঝে মাঝে ঘর ছেড়ে পালিয়ে যায়। বাজ পাখি তখন বউকে খুঁজতে বেরোয়। দেখবে, দেখো দেখো, মজার খেলা দেখো। ইতিমধ্যে আরো 2-4 জন দর্শক আসিয়া জুটিয়াছিল। কিরাত খাঁচা খুলিয়া পারাবতকে উড়াইয়া দিল। পারাবত ফটফট শব্দে আকাশে উঠিয়া পশ্চিম দিকে উড়িয়া যাইতে লাগিল। তখন কিরাত বাজ পাখির পায়ের শিকল খুলিয়া তাহাকেও ছাড়িয়া দিল। বাজ পাখি আতশবাজির ন্যায় সিধা শূন্যে উঠিয়া গেল। রক্তচক্ষু ঘুরাইয়া দূরে পলায়মান পারাবতকে দেখিল।
তারপর ঝটিকার বেগে তাহার অনুসরণ করিল। দর্শকেরা ঘাড় তুলিয়া এই আকাশ যুদ্ধ দেখিতে লাগিল। পারাবত পলাইতেছে, কিন্তু বাজ পাখির গতিবেগ তাহার চতুর্গুণ। অচিরাত বাজ পাখি পারাবতের নিকট উপস্থিত হইল। পারাবত আঁকিয়া বাঁকিয়া নানাভাবে উড়িয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। বাজ পাখি তাহার উপর দিয়া উড়িতে উড়িতে 2 পা বাড়াইয়া তাহাকে নখে চাপিয়া ধরিল। তারপর অপেক্ষাকৃত মন্থর গতিতে নির্জীব পারাবতকে কিরাতের কাছে ফিরাইয়া আনিল। কিরাত উত্তেজিত কণ্ঠে বলিতে লাগিল, দেখলে দেখলে আমার বাজ পাখি নষ্ট দুষ্ট বউকে কত ভালোবাসে। দেখো, বউয়ের গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগেনি। সকলে হাসিয়া উঠিল। অর্জুন খেলা দেখিয়া প্রীত হইয়াছিল। সে কিরাতের সামনে একটি তাম্র মুদ্রা ফেলিয়া দিয়া পিছন ফিরিল। এই সময় সেই শীর্ণ লোকটার সঙ্গে তাহার আবার মুখোমুখি হইয়া গেল। লোকটা অলক্ষিতে তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে। অর্জুন মনে মনে একটু বিস্মিত হইল। ফুলের দোকানে তাহার সহিত দেখা হইয়াছিল, আবার এখানে দেখা। লোকটা কি তার মতোই নিরুদ্দেশ ঘুরিয়া বেড়াইতেছে? অর্জুন আবার পূর্ব দিকে চলিল। তাহার ইচ্ছা কিল্লা ঘাটে গিয়া দেখিয়া আসে বলরাম কর্মকার ভাঙা বহিত্র লইয়া কি করিতেছে। কিন্তু এদিকে দিন শেষ হইয়া আসিতেছে। কিল্লা ঘাটে পৌঁছিতেই রাত্রি হইয়া যাইবে, তখন আর ফিরিবার উপায় থাকিবে না। আহা, যদি লাঠি দুটি থাকিত! যা হোক, কাল প্রভাতেই সে বলরামকে দেখিতে যাইবে। ক্রমে অর্জুন পান সুপারি রাস্তার পূর্ব সীমানায় আসিয়া পৌঁছিল। এখান হইতে সাধারণ লোকালয়ের আরম্ভ। গৃহগুলি উত্তম বটে, কিন্তু পান সুপারি রাস্তার মতো নয়। পথ অপেক্ষাকৃত অগ্রসর। দক্ষিণ দিক হইতে অন্য একটি পথ আসিয়া এইখানে তেমাথা রচনা করিয়াছে, তারপর কিল্লা ঘাটের দিকে চলিয়াছে। অর্জুন এই পথেই কিছুদূর অগ্রসর হইল, কিন্তু সন্ধ্যা ঘনীভূত হইতেছে। সে আর বেশি দূর না গিয়া সেখান হইতেই ফিরিল। অন্ধকার হইবার পূর্বেই অতিথি ভবনে ফিরিতে হইবে। এইখানে তৃতীয়বার সেই শীর্ণ লোকটির সঙ্গে তাহার দেখা হইল। লোকটি অর্জুনের পশ্চাতে কিয়দ্দূরে আসিতেছিল। অর্জুন ফিরিতেই সেও ফিরিয়া আগে আগে চলিতে আরম্ভ করিল। অর্জুন আশ্চর্য হইয়া ভাবিল, কি ব্যাপার, এই লোকটিকেই বারবার দেখিতেছি কেন? তবে কি লোকটি আমারই পিছনে লাগিয়াছে? কিন্তু কেন? তেমাথার কাছাকাছি ফিরিয়া আসিয়া অর্জুন দেখিল ইতিমধ্যে সেখানে প্রকাণ্ড একটা হাতিকে ঘিরিয়া ভিড় জমিয়াছে। হাতির কাঁধে মাহুত বসিয়া আছে। লোকটি ভিড়ের মধ্যে মিশিয়া গেল। অর্জুনও জনতার কিনারায় উপস্থিত হইয়াছে। এমন সময় ভিতর হইতে চড়চড় শব্দে কাড়া বাজিয়া উঠিল। তারপর পুরুষ কণ্ঠস্বর শোনা গেল, বিজয়নগরে শত্রুর গুপ্তচর ধরা পড়েছে। রাজা দেশে তার প্রাণদণ্ড হবে। বিজয়নগরে শত্রুর গুপ্তচরের কি দুর্দশা হয় তোমরা প্রত্যক্ষ করো। অর্জুন গলা বাড়াইয়া দেখিল, চক্রবুহের মাঝখানে হাত পা বাঁধা একটা মানুষ চিত হইয়া পড়িয়া গো গো শব্দ করিতেছে। বাদ্যকর ঘোষক হাতির মাহুতকে ইশারা করিল। মাহুত হাতি চালাইল। হাতি আসিয়া ভূপতিত লোকটার বুকে পা চাপাইয়া দিল। অর্জুন আর সেখানে দাঁড়াইল না, দ্রুত পদে স্থানত্যাগ করিল। এরূপ দৃশ্য গুলবর্গায় সে অনেক দেখিয়াছে। বিজয়নগর ও বহমানি রাজ্যের মধ্যে বর্তমানে শান্তি চলিতেছে বটে, কিন্তু উভয় পক্ষই শত্রু সম্বন্ধে সংবাদ সংগ্রহে তৎপর। গুপ্তচর যখন ধরা পড়ে তখন এই বিকট শাস্তি তাহার প্রাপ্য। রাজপুরীর কাছাকাছি আসিয়া অর্জুন একটু পিপাসা অনুভব করিল। পাশেই একটি পানশালা। সে সত্রের সম্মুখে উপস্থিত হইয়া পালিকাকে বলিল, শীতল তাক দাও, খাড় তক্র। সত্রপালিকাটি যুবতী। এখানে পানের দোকানে, ফুলের দোকানে, পানশালা ইত্যাদি ছোট ছোট দোকানে যুবতীরাই বেশাতি করে। এই যুবতীটি
অর্জুনকে একটু ভালো করিয়া দেখিল। তারপর মৃৎ পাত্রে লবণাক্ত কপিত্থ সুরভিত তক্র পান করিতে দিল। তক্র পান করিয়া অর্জুনের শরীর ও মন দুই স্নিগ্ধ হইল। সে নিঃশেষিত মৃৎপাত্র ফেলিয়া দিয়া যুবতীকে জিজ্ঞাসা করিল, মূল্য কত? যুবতী অর্জুনকে লক্ষ্য করিতেছিল, বোধহয় তাহার বেশবাসে কিছু বিশেষত্ব দেখিয়া থাকিবে। সে বলিল, তুমি বিদেশী, আজ কি তুমি কলিঙ্গ রাজকন্যাদের সঙ্গে এসেছ? অর্জুন বলিল, হ্যাঁ। যুবতী মাথা নাড়িয়া বলিল, তাহলে দাম নেব না, তুমি আজ আমাদের অতিথি। অর্জুন কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর স্মিত মুখে ধন্য বলিয়া বাহির হইল। আকাশে রাত্রির পক্ষচ্ছায়া পড়িয়াছে। পথের দুই পাশে ভবনগুলিতে সন্ধ্যা দ্বীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে। চলিতে চলিতে অর্জুন চক্ষু তুলিয়া দেখিল, দূরে পশ্চিম দিকে হেমকূট পর্বতের মাথায় অগ্নিস্তম্ভ জ্বলিয়া উঠিল। আরও কিছু দূর গিয়া সে সহসা দাঁড়াইয়া পড়িল। তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। এমন অনুভূতি সে পূর্বে কখনো পায় নাই। তাহার মনে হইল, এতদিনে সে নিজের দেশ খুঁজিয়া পাইয়াছে। এই বিজয়নগরী তাহার স্বদেশ, তাহার স্বর্গাদপি গরীয়সী মাতৃভূমি। অগ্নি শীর্ষ হেমকূটের পানে চাহিয়া তাহার চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। অর্জুন জানিত না যে মাতৃভূমি বলিয়া কোনো বিশেষ ভূখণ্ড নাই। মানুষের সহজাত সংস্কৃতির কেন্দ্র যেখানে, মাতৃভূমিও সেইখানে। 5. রাজপুরীতে বেলা শেষের প্রহর বাজিলে মহারাজ দেবরায় আপরাহ্নিক সভা ভঙ্গ করিয়া গাত্রোত্থান করিলেন। সভায় পাত্র অমাত্য সভাসদ ছাড়াও ইরান দেশের রাজদূত আব্দুর রাজ্জাক ছিলেন। আরও কয়েকটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, কিন্তু কাজের কথা কিছু হইতেছিল না। রাজসভায় কেবল রাজনীতির আলোচনাই হয় না, হাস্য পরিহাস গল্পগুজবও হয়। সকলে রাজাকে অভিবাদন করিয়া বিদায় হইলেন। দ্বিতলের বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কেতকী সুরভিত জলে স্নান করিলেন। তারপর আহারে বসিলেন। কিঙ্করীরা কক্ষে অসংখ্য ঘৃত দ্বীপ ও অগুরবর্তী জ্বালিয়া দিল। 2 হস্ত পরিমাণ চতুষ্কোণ একটি কাষ্ঠ পিঠিকা 3 জন কিঙ্করী ধরাধরি করিয়া মহারাজের পালঙ্কের পাশে রাখিল। অনুচ্চ পিঠিকার উপর বৃহৎ সুবর্ণ থালি, থালির উপর অগণিত সোনার পাত্রে বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন। মহারাজ আচমন করিয়া আহারে মন দিলেন। পিঙ্গলা ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। কঞ্চুকি হেমবেত্র হস্তে দ্বারের কাছে দাঁড়াইয়া পরিদর্শন করিতে লাগিল। আহার করিতে করিতে দেবরায় পিঙ্গলার দিকে চক্ষু তুলিলেন। কলিঙ্গ কুমারীদের খাওয়া হয়েছে? পিঙ্গলা বিজন করিতে করিতে বলিল, না আর্য, তারা অন্য রানীদের মতো মহারাজের আহার শেষ হলে আহারে বসবেন। মহারাজ আর কিছু বলিলেন না। আহার আনতে একটি দাসী জলের ভৃঙ্গার হইতে মহারাজের হাতে জল ঢালিয়া দিল। মহারাজ হস্ত মুখ প্রক্ষালন করিলেন। অতঃপর কঞ্চুকি ও দাসী কিঙ্করীরা রাজাকে প্রণাম করিয়া প্রস্থান করিল। কেবল পিঙ্গলা রহিল। পিঙ্গলার হাত হইতে পান লইয়া দেবরায় শয্যায় অর্ধ শয়ান হইলেন। বলিলেন, পিঙ্গলে, তুমি দেবীদের সংবাদ পাঠিয়ে দাও যে আমার নৈশাহার শেষ হয়েছে। আজ্ঞা মহারাজ। আর দেবী পদ্মালয়াকে জানিয়ে দিও যে আজ রাত্রে আমি তার অতিথি হব। পিঙ্গলা অস্ফুট কণ্ঠে স্বীকৃতি জানাইল। তারপর মহারাজকে পদস্পর্শক প্রণাম করিয়া রাত্রির মতো বিদায় লইল। রাজা কবে কোন রানীর মহলে রাত্রিবাস করিবেন তাহা অতিশয় গোপনীয় কথা। পূর্বাহ্নে কেহ জানিতে পারে না। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন। রাজাদের জীবন সর্বদাই বিপদসংকল, বিশেষত রাত্রিকালে গুপ্তঘাতকের আশঙ্কা অধিক। তাই রাজা কোথায় রাত্রি যাপন করিবেন তাহা যথাসম্ভব গোপন রাখিতে হয়। রাজার মহল হইতে বাহির হইয়া পিঙ্গলা
পাকশালা অতিক্রমপূর্বক কলিঙ্গ কুমারীদের মহলে উপস্থিত হইল। এই মহলে গম্বুজ শীর্ষ বৃহৎ একটি কক্ষ ঘিরিয়া অপেক্ষাকৃত ক্ষুদ্র কয়েকটি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠে রাজকন্যাদের নৈশাহারের আয়োজন হইয়াছে। কয়েকজন দাসী কাষ্ঠ পিঠিকায় অন্ন ব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছে। রাজকুমারীরা বড় ঘরে আছেন। পিঙ্গলা সেখানে গিয়া যুক্ত করে বলিল, মহারাজের নৈশাহার সম্পন্ন হয়েছে, এবার আপনারা বসুন। দুই রাজকন্যা ভোজন কক্ষে গমন করিলেন। কাষ্ঠ পিঠিকার দুই পাশে রেশমের আসন পাতা। রাজকন্যারা তাহাতে বসিলেন। 4 জন পরিচারিকা তাহাদের পরিচর্যা করিতে লাগিল। পিঙ্গলা কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিল, তারপর বলিল, অনুমতি করুন, আমি অন্য রানীদের সংবাদ দিতে যাই। সংবাদ না পাওয়া পর্যন্ত তারা আহারে বসবেন না। বিদ্যুন্মালা উদাস মুখে নীরব রহিলেন। মণিকঙ্কনা মৃদু হাসিয়া বলিল, এসো, এই দাসীরা আপনাদের সেবা করবে। কাল প্রাতে আমি আবার আসব। পিঙ্গলা যুক্ত করে প্রণাম করিয়া চলিয়া গেল। দুই ভগিনী নীরবে আহার করিতে লাগিলেন। বিদ্যুন্মালা নামমাত্র আহার করিলেন। মণিকঙ্কনা প্রত্যেকটি ব্যঞ্জনের স্বাদ লইয়া খাইল। দুইজনের মনের গতি ভিন্নমুখী। বিদ্যুন্মালার মনে সুখ নাই। মহারাজ দেবরায়ের সুন্দর কান্তি এবং সদয় ব্যবহার দেখিয়া তাহার মন আরো বিকল হইয়া গিয়াছে। ভাগ্য বিধাতা যেন এক হাতে সব দিয়া অন্য হাতে সব হরণ করিয়া লইতেছেন। মণিকঙ্কনার মনে কিন্তু বসন্তের বাতাস বহিতেছে। আশঙ্কার ঝড় বাদল অপগত হইয়া হৃদয়াকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছে। দাসীদের সম্মুখে কোনো কথা হইল না। আহার সমাপন করিয়া রাজকন্যারা শয়নকক্ষে গেলেন। কক্ষের দুই পাশে প্রকাণ্ড দুটি পালঙ্কের উপর শয্যা। শয্যার উপর জাতি পুষ্প বিকীর্ণ। মৃগমদগন্ধে কক্ষ আমোদিত। মণিকঙ্কনা দাসীদের বলিল, তোমরা যাও, আর তোমাদের প্রয়োজন হবে না। একটি দাসী বলিল, যে আজ্ঞা রাজকুমারী, দ্বারের বাইরে প্রতিহারিণীর প্রহরায় রহিল, যদি প্রয়োজন হয় হাততালি দেবেন। দাসীরা প্রস্থান করিলে মণিকঙ্কনা বলিল, মালা, তুই কোন পালঙ্কে শুবি? বিদ্যুন্মালা বলিলেন, দুই পালঙ্কই সমান, যেটাতে হয় শুলেই হলো। আয়, দুজনে এক পালঙ্কে শুই। সেই ভালো, নৌকোতে একলা শোয়ার অভ্যাস ছেড়ে গেছে। দুজনে একসঙ্গে শয়ন করিলেন। মণিকঙ্কনা ভগিনীর পানে চাহিয়া বলিল, তোর কি এখানে কিছুই ভালো লাগছে না? অমন মনমরা হয়ে আছিস কেন? আসল কথা মণিকঙ্কনাকেও বলিবার নয়। বিদ্যুন্মালা বলিলেন, মামা আর মন্দোদরীর কথা মনে হচ্ছে, কি জানি তারা বেঁচে আছে কিনা। চিপিটক ও মন্দোদরীর কথা মণিকঙ্কনা ভুলিয়া গিয়াছিল। হঠাৎ স্মরণ করাইয়া দিতে সে থতমত হইয়া চুপ করিল। তারপর ক্ষীণ কণ্ঠে বলিল, সত্যি কি আর ডুবে গেছে? হয়তো বেঁচে আছে, কাল খবর পাওয়া যাবে। চিপিটক ও মন্দোদরী বাঁচিয়াছিলেন, কিন্তু রাজভৃত্যেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাদের পায় নাই, পাইবার কথাও নয়। ঝড়ের প্রারম্ভে নৌকা হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দোদরীর পা চাপিয়া ধরিয়াছিলেন। তারপর ঝড়ের প্রমত্ত আস্ফালনে পৃথিবী লণ্ডভণ্ড হইয়া গেল, কিন্তু চিপিটক মন্দোদরীর পা ছাড়িলেন না। তিনি বুঝিয়াছিলেন মন্দোদরীর চরণ ছাড়া তাহার গতি নাই। মন্দোদরী ডুবিল না। চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন। তারপর যুগান্ত কাটিয়া গেল। নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চলিয়াছেন কিছুই জ্ঞান নাই। ক্রমে ঝড়ের বেগ কমিতে লাগিল, বৃষ্টি থামিল, মেঘ কাটিয়া গেল। অবশেষে নদীর তরঙ্গভঙ্গও মন্দীভূত হইল। তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল, কিন্তু অন্ধকার দিগন্তব্যাপী। চিপিটক মন্দোদরীর চরণ ধারণ করিয়া ভাসিয়া চলিয়াছেন। একটা হাত অবশ হইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন।
মন্দোদরীর সাড়া শব্দ নাই, সে কেবল ভাসিয়া যাইতেছে। অনেকক্ষণ কাটিবার পর চিপিটকের একটু সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মন্দোদরী, বেঁচে আছিস তো? মন্দোদরী এক ঢোক জল খাইয়া বলিল, আছি, জয় দারু ব্রহ্ম। আর কথা হইল না। কথা কহিবার সামর্থ্য বেশি ছিল না। খড়কুটার মতো তাহারা স্রোতের মুখে নিরুপায় ভাসিয়া চলিলেন। কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নাই। রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে তখন মন্দোদরীর দেহ মৃত্তিকা স্পর্শ করিল। সে হাঁচড় পাঁচড় করিয়া কাদা ঘাটিয়া শুষ্ক ডাঙায় উঠিল। চিপিটক তাহার পিছে পিছে উঠিলেন। চোখে কেহ কিছু দেখিল না, অনুভবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান। নদীর তীরও হইতে পারে, আবার নদী মধ্যস্থ দ্বীপও হইতে পারে। কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না। মাটি পাইয়াছে, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। তাহারা যেমন ছিল সেই অবস্থায় নুড়ি বিছানো মাটির উপর শুইয়া অঘরে ঘুমাইয়া পড়িল। প্রথমে ঘুম ভাঙিল মন্দোদরীর। সে চক্ষু মেলিয়া দেখিল প্রভাত হইয়াছে। একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া খিলখিল হাসিতেছে। মন্দোদরীর সর্বাঙ্গে সোনার গহনা, কিন্তু বস্ত্র নাম মাত্র। ভাগ্যে পরিদেহ শাড়িটি কোমরে গ্রন্থি দিয়া বাঁধা ছিল, তাই সেটি অবশিষ্ট আছে। স্তনপট্ট, উত্তরীয় প্রভৃতি সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে। শাড়িটিও তাহার দেহে নাই, ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছে। মন্দোদরী কোনো মতে লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল। বিউভল নেত্রে স্ত্রীলোকদের পানে চাহিয়া বলিল, তোমরা কে গা? রমণীরা কলকণ্ঠে উত্তর দিল, কিন্তু মন্দোদরী কিছুই বুঝিল না। ইহাদের ভাষা গ্রাম্য। মন্দোদরী এদেশের নাগরিক ভাষাই বোঝে না, গ্রাম্য ভাষা বুঝিবে কি করিয়া? এদিকে চিপিটক মাতুলের অবস্থাও অনুরূপ। তিনিও প্রায় দিগম্বর, কেবল কোটি সংলগ্ন অন্তর্বাস কৌপিনটুকু আছে। জাগিয়া উঠিয়া দেখিলেন লাঠি হাতে একদল ষণ্ডামার্ক পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। তাহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন, যমদূতেরা তাহাকে লইতে আসিয়াছে। তিনি ফুকারিয়া কাঁদিয়া উঠিলেন, আমি কিছু জানি না রে বাবা। যা হোক, অল্পকাল পরে তিনি নিজের ভুল বুঝিতে পারিলেন। গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল। মামা দক্ষিণ দেশের মানুষ, ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন। নদী হইতে অনতি দূরে দক্ষিণে পাহাড়ে ঘেরা একটিমাত্র গ্রাম আছে। আজ প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীতে জল ভরিতে আসিয়াছিল। তাহারা দেখিল উপল বিকীর্ণ উপকূলে দুইটি নরনারী মূর্তি পড়িয়া আছে। তাহারা ছুটিয়া গিয়া গ্রামে খবর দিল। তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুটিকে ঘিরিয়া দাঁড়াইল। তাহাদের বুঝিতে বাকি রহিল না যে গত রাত্রির ঝঞ্ঝাবাতে নদীতে পড়িয়া ইহারা ভাসিয়া আসিয়াছে। মামা কাতর স্বরে বলিলেন, এখন কি হবে? গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল। তাহাদের জীবন বহির্জগৎ হইতে প্রায় বিচ্ছিন্ন। নূতন মানুষ তাহারা দেখিতে পায় না, তাই এই দুইজনকে পাইয়া তাহারা পরম হৃষ্ট হইয়াছে। তাহাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি চিপিটককে বলিল, চলো, আমাদের গ্রামে থাকবে। তাহারা মেয়ে পুরুষে দুইজনকে ধরাধরি করিয়া গ্রামে লইয়া চলিল। নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ প্রণালীর মতো পথ গিয়াছে। সেই পথে পাদক্রোশ যাইবার পর গ্রাম। হাজার হাজার বছর পূর্বে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল। ক্রমে হ্রদ শুকাইয়া পলিমাটির উপর গাছপালা গজাইয়াছিল। তারপর মানুষ আসিয়া এই পাহাড় ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে। ফল ফলাইয়াছে, ফসল তুলিয়াছে, গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করিতেছে। ইহারা অধিকাংশ কুটিরে বাস করে, কিন্তু এখনো অল্প সংখ্যক লোক প্রাচীন অভ্যাস ছাড়িতে পারে নাই। তাহারা এখনো গুহাবাসী। এই পর্বতচক্রের বাহিরে বিস্তীর্ণ দেশের সহিত তাহাদের সম্পর্ক অতি অল্প।
কদাচিৎ নগর হইতে নৌকা যোগে বণিক আসিয়া কাপড় এবং মেয়েদের তামা ও লোহার গহনা বিক্রয় করিয়া যায়। বিনিময়ে নারিকেল, সুপারি, ছাগ চর্ম প্রভৃতি লইয়া যায়। দেখা গেল গ্রামের মানুষগুলা অর্ধবন্য হইলেও অতিশয় অতিথি বৎসল। তাহারা অতিথিদের একটি বৃক্ষচ্ছায়ায় বসাইয়া দুগ্ধ পিণ্ড ক্ষীর খাইতে দিল, পাকা আম ও কদলি দিল। দুই বুভুক্ষু অতিথি পেট ভরিয়া খাইল। আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল। ইহারা জোয়ার বাজরির সঙ্গে পান সুপারির চাষও করে। জঙ্গলে খদির বৃক্ষ আছে। নদীর তীর হইতে শামুক ঝিনুক কুড়াইয়া তাহা পুড়াইয়া ইহারা চুন তৈয়ার করে। পান পাইয়া মন্দোদরি ও চিপিটক আহ্লাদে আটখানা হইলেন। ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া মন্দোদরিকে ঘিরিয়া ধরিয়াছিল। মন্দোদরিকে দেখিবার জন্য নয়, তাহার গহনা দেখিবার জন্য। মন্দোদরির গলায় ছিল সোনার হাসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের আঙুলে রূপার চুটকি। গ্রামের মেয়েরা আগে কখনো এমন অপরূপ গহনা দেখে নাই। তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে বলিতে মন্দোদরির গা খাবলাইতে লাগিল। ওদিকে চিপিটক পান চিবাইতে চিবাইতে প্রবীণ মোড়লকে বলিলেন, তোমাদের আতিথ্যে সন্তুষ্ট হয়েছি, এখন বিজয়নগরে ফেরবার উপায় কি? মোড়ল মাথা নাড়িয়া বলিল, বিজয়নগরে যাবার রাস্তা নেই, চারিদিকে পাহাড়। হ্যাঁ, সে কি, আমাকে যে বিজয়নগরে ফিরতেই হবে? তুমি কি বিজয়নগরের মানুষ? না, আমি কলিঙ্গ রাজ্যের একজন অমাত্য। গুরুতর রাজকার্যে বিজয়নগরে যাচ্ছিলাম। তা নদী পথে বিজয়নগরে যাওয়া তো সম্ভব? সম্ভব, কিন্তু আমাদের নৌকা নেই। চিপিটকের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তবে উপায়? আমরা যাব কি করে? মোড়ল হাসিয়া বলিল, যাবার দরকার কি, আমাদের গ্রামে থাকো। কি সর্বনাশ! এই পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আরোহণ করিল। হ্যাঁ, না না, আমরা নগরবাসী, এই জঙ্গলে থাকতে পারবো না। পাহাড়ে জঙ্গলে বাঘ ভালুক আছে। ওরে বাবারে, আমাকে খেয়ে ফেলবে। মোড়ল সান্ত্বনা দিয়া বলিল, কোনো ভয় নেই, বাঘ ভালুক আমাদের গ্রামে আসে না। মাঝে মধ্যে দু চারটে হনুমান আসে, তারা মানুষ খায় না। তোমরা নির্ভয়ে থাকো, আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব, তোমরা পরম সুখে থাকবে। চিপিটক বিক্ষুব্ধ স্বরে বলিলেন, কোথায় মনের সুখে থাকবো? ওই কুটিরে? মোড়ল মাথা নাড়িয়া বলিল, কুটির একটিও খালি নেই, কিন্তু তোমরা যদি কুটিরে বাস করতে চাও, আমরা তোমাদের জন্য কুটির তৈরি করে দেব। আপাতত একটি সুন্দর গুহা আছে, তাতেই তোমরা থাকবে। চিপিটকের চক্ষু কপালে উঠিল। শেষে গুহা, এও অদৃষ্টে ছিল। অতি কষ্টে জিহ্বার জড়ত্ব দূর করিয়া চিপিটক বলিলেন, বণিকেরা আসে বলছিলে, তারা কি আসবে না? মোড়ল বলিল, তারা দু চার দিন আগে এসেছিল, আবার 1 বছর পরে আসবে। চিপিটকের বাক রোধ হইয়া গেল। ওদিকে গাঁয়ের মেয়েরা মন্দোদরির সঙ্গে সদ্ভাব স্থাপন করিয়া ফেলিয়াছিল। ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল। এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কোটি হইতে হাঁটু পর্যন্ত কাপড় পরে, বক্ষ নিরাবরণ। তবু গহনার প্রতি তাহাদের যথেষ্ট আসক্তি আছে। মন্দোদরির গহনা দেখিয়া তাহারা স্বভাবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল। তাহারা মন্দোদরিকে 2 হাতে ধরিয়া টানিয়া তুলিল, বলিল, চলো, মোড়ল বলেছে তোমরা গুহায় থাকবে, তোমাকে গুহায় নিয়ে যাই। কি সুন্দর গুহা, তোমরা দুজনে মনের আনন্দে থাকবে। মোড়ল চিপিটককে বলিল, গুহা দেখবে এসো, এত ভালো গুহা আর এখানে নেই। পুরনো মোড়ল ওই গুহায় থাকতো, 93 বছর বয়সে মারা গেছে, তাই গুহাটা খালি হয়েছে। আমি এখন মোড়ল, ভেবেছিলাম আমি গিয়ে থাকবো, কিন্তু
আমার স্ত্রী পুত্র কন্যা অনেক, ও গুহায় আটবে না। তোমরা অতিথি এসেছ, তোমরাই থাকো। সকলে গুহার নিকট উপস্থিত হইল। গ্রামের বাহিরে পর্বত চক্রের এক স্থানে একটি গুহা। গুহার প্রবেশ দ্বার অতি ক্ষুদ্র, হামাগুড়ি দিয়া প্রবেশ করিতে হয়। চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয়, কিন্তু মন্দদড়িকে টানা হ্যাচড়া করিয়া ঢুকিতে হয়। তবে গুহার অভ্যন্তর বেশ সুপরিসর। মন্দদড়ির গুহায় প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না। সে হামা দিয়া গুহায় প্রবেশ করিল। মোড়ল তখন চিপিটককে বলিল, তুমি কিছুক্ষণ গুহায় গিয়ে বিশ্রাম করো। গুহায় বুড়ো মোড়লের বিছানা আছে, তাতেই তোমাদের দুই স্বামী স্ত্রী চলে যাবে। এতক্ষণে চিপিটকের হুঁশ হইল। ইহারা তাহাকে মন্দদড়ির স্বামী মনে করিয়াছে। তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করিতে যাইতেছিলেন, হঠাৎ থামিয়া গেলেন। ইহারা বন্য বর্বর লোক। মন্দদড়ি তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না। হয়তো আবার টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দিবে। উহাদের ঘাঁটাইয়া কাজ নাই। আত্মগ্লানি গলাধোককরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন। ভারী মজা লাগলো এইটুকু অংশ পড়তে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।